বাসার এক কোণে থাকে একটি সাধারণ ডাস্টবিন হঠাৎ করেই চুরি হয়ে যায়। শুনতে যতই সাধারণ মনে হোক, এখান থেকেই শুরু হয় এক ভিন্নধর্মী গল্প। ডাস্টবিন হারানোর রহস্যে সবাই যখন অবাক, তখনই দেখা যায় লোকটি পুলিশের দ্বারস্থ হয় আর চোরকে খুঁজে বের করার জন্য পুলিশের হাতে তুলে দেয় 5 লক্ষ টাকা। এখানেই শুরু হয় আসল খেলা। একটার পর একটা এমন টুইস্ট আসে যা আপনার ভাবনারও বাইরে। গল্প যতই এগোয় আপনার মাথা ঘুরে যাবে আর আপনি বুঝতেই পারবেন না পরের মুহূর্তে কি হতে চলেছে। মহারাজা শুধু এক সিনেমা নয়, এটা এমন একটা মুভি যেখানে ছোট্ট একটা ডাস্টবিন থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত এমন এক টুইস্টে গিয়ে দাঁড়ায় যা আপনাকে স্তম্ভ করে দিবে। অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ছবির প্রতিটা মুহূর্ত আপনাকে নাড়া দেবে। আর শেষ দৃশ্যের পরও গল্পের রেশ ঘুরপাক খাবে আপনার মস্তিষ্কে ঘন্টার পর ঘন্টা। মুভিতে আমরা যাকে দেখতে পাচ্ছি, এই লোকটির নাম মহারাজা। সে একটা সেলুনে চুল কাটার কাজ করেন। সে তার মহাজনের কাছে এসে কিছুদিনের ছুটি চান এবং জানান যে তিনি তার স্ত্রী এবং মেয়ের সাথে কোথাও ঘুরতে যাবে। তার মহাজন তাকে ছুটির অনুমতি দেন। এর পরের দিন মহারাজা একটি খেলার দোকানে গিয়ে তার মেয়ের জন্য বিভিন্ন খেলনা কিনতে শুরু করেন এবং বাইরে এসে তার স্ত্রীকে দেখান। আসলে ওই দোকানের সামনে মহারাজার বাড়ি ছিল। এমন সময় একটি পিকআপ ট্রাক ব্রেক ফেল করে তার ভারসাম্য হারিয়ে মহারাজার বাড়িতে ঢুকে পড়ে। মুহূর্তে মহারাজার বাড়িটি তছনছ হয়ে যায়। এই দুর্ঘটনায় মহারাজার স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়, কিন্তু তার ছোট্ট আদরের মেয়েটি বেঁচে যায়। তারপর মহারাজা নিজেই তার মেয়েকে বড় করেন। ওই মেয়ের মা বাবা সব তিনি। তার মেয়েকে কোনো কিছুর অভাব হতে দেন না। এর কিছু বছর পর আমরা মহারাজার মেয়ে জ্যোতিকে দেখি। তার খেলাধুলা খুবই পছন্দ ছিল, তাই সে তার 10ম শ্রেণীর পড়াশোনার দিকে তেমন মনোযোগী দিচ্ছিল না, যার ফলে স্কুলের শিক্ষকরা তাকে অনেক শাস্তি দিত। কিন্তু সেই শিক্ষকদের মধ্যে আসিফা নামের একজন ম্যাডাম তাকে অনেক সাহায্য করত এবং পড়াশোনায় অনুপ্রাণিত করার সাথে সাথে খেলাধুলায় উৎসাহিত করত। এরপর আমরা মহারাজাকে দেখি, যেখানে আমরা দেখতে পাই মহারাজার বাড়িতে জ্যোতি এবং তার সাথে আরো একজন লক্ষ্মী নামে কেউ থাকেন। এই লক্ষ্মীটিকে তা আপনারা পরেই জানতে পারবেন। এখানে আমরা দেখতে পাই মহারাজা নিজেই এখন একটি সেলুন খুলে ফেলেছেন। একদিন মহারাজাকে জ্যোতির স্কুলে ডাকা হয়, যেখানে স্কুলের হেডমাস্টার জ্যোতিকে বকতে থাকেন। পড়াশোনায় অমনোযোগী, সারাক্ষণ স্পোর্টস নিয়ে থাকে। তাই এটি দেখে মহারাজা খুব রেগে যায় এবং হেডমাস্টারকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে বলে। মহারাজার রাগ দেখে বুঝে যায় যে তিনি তার মেয়েকে অনেক আদর দিয়ে বড় করেছেন। তার রাগে হেডমাস্টার ভয় পেয়ে যায় এবং জ্যোতির কাছে ক্ষমা চায়। কিছুদিন পর জ্যোতি মহারাজাকে বলে স্কুলের পক্ষ থেকে খেলাধুলার প্রতিযোগিতার জন্য তাকে অন্য শহরে যেতে হবে। এতে মহারাজা টেনশনে পড়েন, কিন্তু তিনি জ্যোতিকে কখনো কোথাও যেতে বাধা দেননি। তাই তিনি তাকে যাওয়ার অনুমতি দেন। তবে জ্যোতি চলে যাওয়ার পর মহারাজা খুব একা হয়ে যায় এবং প্রায় ঘুমিয়ে থাকে। এমনকি এক রাতে যখন তিনি ঘুমিয়েছিলেন, তখন তার উপর একটি সাপ চলে যায়, তা তিনি টেরও পান না। অন্যদিকে আমরা একজন সেলসম্যানকে দেখি। সে বাড়িতে গিয়ে তার গাড়িতে রাখা চশমা হারিয়ে যাওয়ায় সে সেখানেই কর্মচারীকে মারধর করতে শুরু করে। আসলে এই চশমা তার স্ত্রী তাকে উপহার দিয়েছিল। সে খুব যত্ন সহকারে রাখত। যখন সে গ্যারেজে গাড়ি ঠিক করতে দিয়েছিল, তখন চশমাটি সেখানে ভুলে রেখে গিয়েছিলেন। গাড়ি নিয়ে যখন বাড়িতে এলো, তখন চশমাটি আর সেখানে ছিল না। গ্যারেজে চিৎকারের শব্দ শুনে ধারা নামের একজন সেখানে আসে এবং সবাই তাকে বলে যে ওই বিক্রেতাই তোমার গাড়ি ডেলিভারি করতে এসেছিল এবং সেই বিক্রেতা ধারাকে মারধর শুরু করে এবং তাকে সন্ধ্যার মধ্যেই চশমা ফেরত দিতে বলে। সেই রাতে বিক্রেতা তার বন্ধুদের সাথে বসে মদ্যপান করছিল। তখন হঠাৎ ধারা সেখানে এসে তার কাছে রাখা সেই চশমাটি দেখায়। আমরা জানতে পারি যে সেই চশমাটি ধারাই নিয়েছিল। এরপর ধারা সেই ব্যক্তির সামনে তার স্ত্রীর দেওয়া চশমাটি ভেঙে ফেলে। এটি দেখে সেই ব্যক্তি ধারার উপর রেগে যায় এবং তাকে আবার মারার চেষ্টা করে, কিন্তু এবার উল্টো হয়। ধারা তাকে এবং তার বন্ধুদের খুব খারাপভাবে মারধর করে এবং হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মহারাজাকে পুলিশ স্টেশনে দেখি। মহারাজা বলে আমার লক্ষ্মী বাড়ি থেকে হারিয়ে গেছে এবং একদিন ধরে তাকে খুঁজে পাচ্ছি না। এরপর সেই ইন্সপেক্টর মহারাজাকে জিজ্ঞেস করে এই লক্ষ্মী তোমার কে? সে কি তোমার স্ত্রী নাকি বোন? মহারাজা বলে সে আমার স্ত্রীও না আর বোনও না, আসলে সে আমার বাড়িতে থাকা ডাস্টবিন। এখানে জানা যায় মহারাজার বাড়িতে লক্ষ্মী নামের একটি ডাস্টবিন ছিল এবং সে সেটিকে খুব আদর করে রাখত। বন্ধুরা, আপনাদের মনে থাকবে যে শুরুতে অ্যাক্সিডেন্টে মহারাজার বাড়িতে একটি পিকআপ ট্রাক ঢুকে গিয়েছিল, যেখানে তার স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু সেই ডাস্টবিন জেতির উপর এসে পড়েছিল, যা জেতির জীবন বাঁচিয়েছিল। থানায় সেই ইন্সপেক্টর মহারাজার উপর খুব রেগে যায় এবং তাকে পাগল বলে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। এতে মহারাজা খুব ক্ষেপে যায় এবং থানায় তাণ্ডব শুরু করে দেয়। সে বলতে থাকে যতক্ষণ পর্যন্ত লক্ষ্মীকে খুঁজে না দেবে আমি এখান থেকে যাব না। এটি দেখে তাদের পুলিশ সদস্যরা তাদের সিনিয়র অফিসার আসার অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা একজন চোরকে দেখি যে একজনের বাড়ি
বাড়িতে ঢুকে কিছু কাগজপত্র এবং গহনা চুরি করে ইন্সপেক্টর ভারদা তাকে হাতে নাতে ধরে ফেলে। আসলে এই লোকটি ছিল পুলিশেরই লোক। এই চুরি অনেক আগেই ঘটেছিল। এখানে তারা ঘটনার পুনর্নির্মাণ করেছিলেন, কিভাবে চোর বাড়িতে ঢুকেছিল এবং চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। এরপর ভারদা চোরকে ধরে এবং চোর যে গহনাগুলো চুরি করছিল সেগুলো নিজের কাছে রেখে দিয়ে নকল গয়না সেই ব্যক্তিকে দেয়। তাদের কিছুই বুঝতে দেয় না যে গহনাগুলো নকল। আসলে এই ভারদা একজন খুব নিচু মনের মানুষ ছিল এবং মামলা সমাধানের জন্য টাকা নিত। এরপর ভারদা অফিসে এসে অফিসের অবস্থা দেখে শকড হয়ে যায়। মহারাজাকে ডেকে তার সমস্যা জানতে চায়। মহারাজা তাকে সেই রাতের কাহিনী বলে যে যখন আমি রাত 10টায় সেলুন বন্ধ করে বাড়ি ফিরি তখন 3জন লোক লুকিয়েছিল। তাদের সাথে আমার হাতাহাতি হয়, কিন্তু তারা শেষমেশ আমার লক্ষ্মীকে চুরি করে নিয়ে যায়। ভারদা তার কাছে লক্ষ্মী সম্পর্কে জানতে চায়। মহারাজা বলে লক্ষ্মী আমার ডাস্টবিন। ভারদা জিজ্ঞেস করে সেই ডাস্টবিনে এমন কি ছিল যার রিপোর্ট তুমি লিখেছ। মহারাজা বলে তার মধ্যে কিছুই ছিল না, এটি একদম খালি ছিল, কিন্তু এটি আমার জন্য খুবই স্পেশাল ছিল। এতে ভারদার মনে টাকা কামানোর ইচ্ছা জাগে। তাই তিনি মহারাজার মামলাটি হাতে নেন এবং তার সাথে কাজ করা লোকদের বলেন ডাস্টবিনে অবশ্যই কিছু না কিছু ছিল, কারণ এই লোকটি মোটেই পাগল নয় যে শুধু একটি ডাস্টবিনের জন্য রিপোর্ট করবে। এরপর তারা সবাই লক্ষ্মীকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা সিলভি নামের একজন ব্যক্তিকে দেখি যে তার সঙ্গীদের সাথে মিলে অন্যের বাড়িতে ঢুকে চুরি করে। তারা শুধুমাত্র সেই সব বাড়িতে যায় যেখানে শুধু মহিলারাই থাকে এবং চুরি করার পর মাঝে মাঝে তাদের ধর্ষণও করে। এখন আমরা দেখি সিলভার বিয়ে হয়েছে এবং তার একটি ছোট মেয়েও আছে যাকে সে খুব যত্ন করে, কিন্তু মেয়ের পিঠে কিছু একটার ক্ষত ছিল। সে সব সময় মলম দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করত, কিন্তু ক্ষতটা সহজে ঠিক হচ্ছিল না। ভারদা তার স্ত্রীকে এখনো বলেনি যে সে রাতে চুরি করে। তার পরিবারের সামনে সে খুব ভালো মানুষ হিসাবে থাকে এবং দিনে ওয়ারিং এর কাজ করে। আমরা দেখি সিলভার বাড়িতে মহারাজার ডাস্টবিনটিও আছে, যার মানে সিলভার সেই রাতে মহারাজার বাড়িতে চুরি করেছিল। অন্যদিকে আমরা দেখি পুলিশ মহারাজার ডাস্টবিন খোঁজার কাজে লেগে পড়ে এবং তাদের গোয়েন্দাদের ডাস্টবিন খুঁজে আনতে মাঠে নামিয়ে দেয়। থানায় ভারদা মহারাজার কথা মতো কাজ করানো শুরু করে। মহারাজা ভারদাকে কথা দিয়েছিল যে যদি তিনি লক্ষ্মীটিকে খুঁজে বের করে দেন তবে তিনি তাকে 5 লক্ষ টাকা দেবেন, যার মধ্যে 50,000 টাকা অগ্রিম দিয়েছেন, কিন্তু এখনো ডাস্টবিনের কোনো তথ্যই পাওয়া যায়নি। পরের সিন আমাদেরকে পুলিশ স্টেশনে দেখানো হয়। এরপর আমরা দেখি মহারাজা থানায় এসে বার্তার জন্য অপেক্ষা করছিল। তার পাশে একটি গাড়ি মেকানিক বসেছিল যে ধারা নামের একজনের নিখোঁজের অভিযোগ করতে এসেছে। মহারাজা তার সমস্যাটি জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। সেই ব্যক্তি বলে ধারা আমার একজন কর্মচারী যে বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছে। সে মহারাজাকে ধারার একটি ছবিও দেখায়, যা দেখে মহারাজা ফ্ল্যাশব্যাক মনে করতে শুরু করে। দেখা যায় মহারাজার সেই রাতে ওই সেলসম্যানের কাছে গিয়ে তার গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করছিল। আসলে যেদিন রাতে মহারাজার বাড়িতে চুরি হয়েছিল তখন মহারাজা তাদের সাথে হাতাহাতি করার সময় কারো কাছ থেকে গাড়ির টোল টিকিট পাওয়া গিয়েছিল। গাড়ির নম্বরের সাহায্যে সেই গাড়ির মালিকের সন্ধান পায় এবং তার সাথে দেখা করতে চলে আসে। তখন ধারা এসে সেলসম্যানকে প্রচুর মারধর করে এবং সেখান থেকে চলে যায়। মহারাজাও তার পিছনে পিছনে ধাওয়া করে। ধারা দেখে মহারাজা তার পিছনে লেগে আছে। সে তার বন্ধুদের একটি স্থানে অপেক্ষা করতে বলে। মহারাজা তার পিছু নিতে নিতে সেখানে পৌঁছে যায় এবং এরপর তারা সবাই মিলে মহারাজাকে মারধর করতে শুরু করে। তখন মহারাজা জানতে পারে যে সেদিন রাতেই ওই 3 জনের মধ্যে ধারা একজন ছিল। এরপর মহারাজা তাদের সবাইকে মারধর করে। ধারা মহারাজকে বলে তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ সেদিন রাতে আমাদের 3 জনের মধ্যে একজন পুলিশও ছিল। এটি বলেই ধারা মোটর বাইক নিয়ে পালাতে চেষ্টা করে। সেই সময় মহারাজা খুব রেগে গিয়ে ধারার পালানোর সময় তার গলা কেটে দেয়। এরপর পরবর্তী সময় আমরা দেখি মহারাজা থানায় এসেছে, কারণ ধারা বলেছিল তাদের সাথে একজন পুলিশও ছিল। মহারাজা থানায় কমপ্লেন করে সেই পুলিশকে খুঁজতে চায়। অন্যদিকে সেলসম্যান থানায় এসে অভিযোগ করে যে ধারা সেদিন রাতে তাকে এসে মারধর করেছিল। তাকে মারার কিছুক্ষণ আগে একজন লোক এসে তার গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করছিল। এদিকে 2 জন পুলিশ মহারাজার টাকা খাওয়ার জন্য লক্ষ্মীর মতো একটি ডাস্টবিন তৈরি করার জন্য একটি দোকানে যায়। সেই ব্যক্তি কিছুদিন সময় চায়। এবার আমরা দেখি সিলভার মেয়ের কিছুদিন পরেই জন্মদিন এবং সিলভা বলে এবার সে তার মেয়েকে একটি সোনার চেইন উপহার দেবে। জন্মদিনের দিন সিলভার বউ তাকে ফোন করে এবং তাকে সোনার চেইন নেওয়ার পর সেভ করে আসতে বলে। সিলভা মহারাজার সেলুনে গিয়ে সেভ করতে শুরু করে। এরপর তার স্ত্রীর ফোন আসে। আজ তাদের মেয়ের জন্মদিন এবং সে এখনো বাড়ি ফেরেনি। মহারাজা এই কথাই শুনেছে আর শেভিং করতে থাকে, কিন্তু ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় মহারাজা তার পাশের দোকান থেকে ব্যাটারি আনতে যায়। এমন সময় সিলভার কাছে একটি ফোন আসে যেখানে তাকে বলা হয় তাদের চুরির খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিছু লোক চুরি করে মানুষকে হত্যা করছে। পুলিশ মনে করে এটা অন্য শহরের লোকদের কাজ, কিন্তু তারপর সতর্ক থাকতে হবে। সিলভা তার বন্ধুকে বলে কোনো সমস্যা নেই, আমরা কোনো প্রমাণ রাখিনি, তুই একেবারেই টেনশন ফ্রি থাক। এমন সময় সিলভার পিছনে
ঘুরে দেখে মহারাজা দাঁড়িয়ে আছে। মহারাজা এসে সিলভার সব কথোপকথন শুনে নিয়েছিল, কিন্তু এমন একটা ভাব করে যেন সে কিছুই শুনেনি। এরপর সিলভা শেভিং শেষ করে তাড়াহুড়ো করে বাসায় আসবে, কিন্তু তার মেয়ের জন্য চেন সে মহারাজার দোকানে ফেলে চলে আসে। সিলভার বাসায় এসে দেখে তার মেয়ের জন্মদিন খুব ভালোভাবে উদযাপন হচ্ছে, কিন্তু সে তার ওয়াইফকে বলে চেন হারিয়ে ফেলেছে। এই বলে সে সমস্ত ঘর তন্ন খুঁজতে থাকে। এদিকে মহারাজা সেলুনে ওই চেনটি খুঁজে পায়। সে ভাবে এটা তো সিলভার, হয়তো সে ভুল করে ফেলে গেছে। তাই মহারাজা সিলভারের ঠিকানা খুঁজে তার বাড়িতে চলে যায়। ঠিক সেই সময় মহারাজার পিছনে পুলিশ চলে আসে সিলভাকে গ্রেপ্তার করার জন্য। সিলভা ভাবে হয়তো মহারাজাই পুলিশকে নিয়ে এসেছে। তখন পুলিশ সিলভাকে অ্যারেস্ট করে, আর সিলভাকে এই অবস্থা দেখে তার বন্ধু পুলিশকে গুলি করে, কিন্তু পুলিশ গুলি করে তাকে মেরে ফেলে। সিলভার স্ত্রী তার এইসব কথা শুনে তাকে ডিভোর্স দিতে চায় এবং সিলভা প্রতিজ্ঞা করে বের হয়ে মহারাজার কাছ থেকে এর প্রতিশোধ নেবেই, কারণ তার মেয়ে এবং স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এইখানে আমরা জানতে পারি এত ঘটনা সব ফ্ল্যাশব্যাক ছিল। বর্তমানে মহারাজা পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাচ্ছিল। পুলিশ মহারাজার লক্ষ্মীর মতো একটা ডাস্টবিন তৈরি করে এবং তাকে পুরনো দেখার জন্য পাথর দিয়ে আঘাত করে। তারা দ্রুত 5 লক্ষ টাকা পাওয়ার জন্যই এমনটা করে। ভারদা চিন্তা করে নকল ডাস্টবিন বানালেই হবে না, নকল চোরও সাজাতে হবে। সে মহারাজাকে আবার ফোন করে এবং সকালে সে ওই দিন রাতে যা হয়েছিল সেই ঘটনা আবার বলতে বলে, যেন নকল চোরকে সেই কাহিনী বলে মহারাজার কাহিনীর সাথে যুক্ত করা যায়। এখানে তারা এটাও প্ল্যান করে যদি মহারাজা নকল ডাস্টবিন নিতে অস্বীকার করে তাহলে তাকে জেলে ভরে দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে হয়তো সেই ডাস্টবিন কোনো মূল্যবান কিছু ছিল কিনা। পরের দিন মহারাজা আবার থানায় এসে সেই রাতের ঘটনা বলতে শুরু করে। সে রাত 10টায় এসে বাড়ির দরজা খুলেছিল। এখানে আমরা একটা চমকপ্রদ তথ্য জানতে পারি। সেই দিন রাতে মহারাজা নয়, জ্যোতি বাড়িতে এসেছিল। তখন বাড়ির মধ্যে ওই চোর 3 জন লুকিয়েছিল। জ্যোতি বাড়িতে এসে কাপড় পরিবর্তন করার সময় ওরা তার দিকে খারাপভাবে দেখতে থাকে। তারপর তারা 3 জন মিলে জ্যোতিকে ধর্ষণ করে। এর মধ্যে একজন পুলিশও ছিল যে মহারাজার ডাস্টবিন খুঁজে বের করার চেষ্টা করছিল। জেল থেকে বের হয়ে সিলভা মহারাজার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, তবে তার মেয়ে সেখানে আগেই এসে সেই চোরদের দ্বারা রেপড হয়ে যায়। মহারাজা তার মেয়ের জন্য স্পোর্টস শু কিনেছিল, তাই বাড়ি ফিরতে তার একটু দেরি হচ্ছিল। মহারাজা বাড়িতে এসে দেখে সেই চোর পালিয়েছে। বর্তমান সময় মহারাজা তার মেয়ের ঘটনা বাদ দিয়ে নিজের উপর ঘটনা ঘটেছে বলে চালিয়ে দেয় এবং বলে চোর এসে তার ডাস্টবিন চুরি করে নিয়ে গেছে। রাতে বারদা যখন ওই পুলিশ অফিসারকে মহারাজার ঘটনা শোনাচ্ছিল তখন সে থ হয়ে যায়, কারণ মহারাজার বর্ণনা হুবাহু তাদের ওই রাতের ঘটনার সাথে মিলে যায়। সাথে সাথে ওই পুলিশ অফিসার সিলভাকে কল করে এবং বলে মহারাজা এবার অন্যরকমের একটা ঘটনা বলছে যেখানে আমরা সমস্যায় পড়তে পারি এবং পুলিশও চোরদের খুঁজছে। সিলভা তাকে স্বাভাবিক থাকতে বলে এবং বলে বাকি সব আমি দেখছি। এখান থেকে গল্পটি আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে মহারাজা রাতে বাড়ি ফিরে তার মেয়েকে এমন অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে যায় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়। একটু সুস্থ হওয়ার পর জ্যোতি সমস্ত ঘটনা মহারাজাকে বলে। জ্যোতি বলে যখন তার উপরে হামলা হচ্ছিল তখন একজন লোকের পিঠে আঘাত লেগেছিল। জ্যোতি মহারাজাকে জিজ্ঞেস করে কেন তারা তার সাথে এমন করলো। তাকে যে কোনো উপায়ে ওই ঘাতকদের খুঁজে বের করতে বলে। জ্যোতি তাদের কাছে জানবে ওরা কেন তার জীবনটা এভাবে নষ্ট করে দিল। মহারাজা তার মেয়ের এমন অবস্থা দেখে খুব কাঁদে এবং অপরাধীদের খুন করার সিদ্ধান্ত নেয়। এখন সিন আবার বর্তমানে আসে, যেখানে অফিসার ভারদা মহারাজার বাড়িতে আসে এবং ওই দিন রাতে যা যা হয়েছিল তা আবার ঘটাতে থাকে। যে চোর কিভাবে ভিতরে ঢুকে এবং ভিতরে ঢুকে কিছু না পেয়ে ডাস্টবিন নিয়ে চলে যায়। মহারাজা এমন ভাবে আচরণ করে যেন সে তার প্রিয় ডাস্টবিন পেয়ে অনেক খুশি এবং পুলিশদের জড়িয়ে ধরে তাদের পিঠে আঘাতের চিহ্ন চেক করে। এখন মহারাজা বুঝতে পারে এই পুলিশই হলো সেই অপরাধী যে ওই রাতে তার মেয়েকে রেপ করে। মহারাজা সেই পুলিশ অফিসারকে তার বয়স জিজ্ঞেস করে। অফিসার বলে তার বয়স 50 বছর। মহারাজা উত্তেজিত হয়ে যায়। তখন ভারদা বলে তাকে জেলে ঢুকাবে। এটা শুনে মহারাজা চমকে যায় এবং আমরা জানতে পারি ভারদা আগে থেকেই জানতো যে লক্ষ্মী কেবল একটা অজুহাত ছিল। মহারাজা তার মেয়ের সঙ্গে অন্যায়কারীদের খুঁজতে থানায় এসেছিল, কারণ ভারদা জানতে পারে যখন মহারাজা থানায় এসেছিল তখন জ্যোতি হাসপাতালে ভর্তি এবং কেউ তাকে রেপ করেছে, যেটার পর থেকে সব পুলিশগুলো ডাস্টবিন খোঁজার নাটক করতে থাকে। ভারদা মহারাজাকে একটা বটি দিয়ে সেই পুলিশ অফিসারকে হত্যা করতে বলে, কারণ ভারদা মনে করে এরকম অপরাধীদের হত্যা করাই উচিত। মহারাজা তার কথা মেনে পুলিশ অফিসারকে হত্যা করে। তারপর মহারাজা জানতে পারে সিলভার একটা কোম্পানিতে লুকিয়ে আছে। মহারাজা সেখানে পৌঁছে যায়। তাদের মধ্যে ভয়াবহ একটা লড়াই হয় এবং মহারাজা সিলভার 2 পা ভেঙে দেয়। সিলভা বলে যে সে তো সেরে উঠবে, কিন্তু মহারাজার মেয়ে এই ঘটনার পর কখনোই ঠিক হবে না, এটাই তার প্রতিশোধ। তখনই সেখানে জ্যোতি আসে এবং সিলভাকে তার সোনার চেন ছুরি দিয়ে বলে এটাই তুমি সেদিন চুরি করতে এসেছিলে তাই না, নাও এটা রাখো। সিলভা চমকে যায় এবং জিজ্ঞেস করে এই চেনটি তার কাছে
কাছে কিভাবে এলো। তখন এখানে আমরা খুবই শকিং একটা ব্যাপার জানতে পারি। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি সিলভার অ্যারেস্ট হওয়ার পর মহারাজা তার পরিবারকে নিয়ে সিলভার স্ত্রীকে সেই চেইন ফেরত দিতে গিয়েছিল। সিলভার স্ত্রী সেটা নিতে অস্বীকার করে এবং বলে এই চেইন না জানি কত মানুষের রক্ত লেগে আছে। এরপর মহারাজা তার মেয়ের জন্য একটি খেলনা কিনতে যায় এবং এটা সেই সিন ছিল যেটা আমরা প্রথমে দেখেছিলাম। আর তখনই তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়, যেখানে সিলভার স্ত্রীও মারা যায় এবং মহারাজার বউ এবং বাচ্চাও মারা যায়। যে বাচ্চাকে সে বড় করেছে সে আর কেউ নয় বরং সিলভার নিজেরই মেয়ে ছিল, যে ডাস্টবিনের জন্য বেঁচে গিয়েছিল। এরপর বর্তমানে দেখি যেখানে জ্যোতি চলে যাচ্ছিল, সিলভার তার পিঠের আঘাত দেখে এবং মনে করতে থাকে তার মেয়ের পিঠেও এরকম দাগ ছিল। সে মহারাজার পায়ে পড়ে জিজ্ঞেস করে জ্যোতি তার মেয়ে কিনা। মহারাজা জানায় যে হ্যাঁ, কিন্তু এখন জ্যোতি তার মেয়ে এবং তাকে দূরে থাকতে বলে। মহারাজা জ্যোতিকে নিয়ে চলে যায়। সিলভার বুঝতে পারে সে কি ভুল করেছে এবং অপরাধ বোধে আত্মহত্যা করে। সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের গল্পজার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।